আমরা আমাদের বাসায় এই মুহূর্তে ট্যাপ খুললে যেই পানিটা আসছে, এই পানিটার অধিকাংশটা আসছে মেঘনা নদী থেকে। কেন আসছে না বুড়িগঙ্গার পানিটা? বুড়িগঙ্গা কিন্তু সবচেয়ে কাছের নদী আমাদের ঢাকা শহরের, কিন্তু আসছে না বিভিন্নভাবে। যেই গুলশান লেক যেভাবে নষ্ট হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে আমরা যেটা শুনেছি সেই কারণ আছে। এছাড়াও বুড়িগঙ্গার আশেপাশে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির যে গার্বেজগুলো আছে বা ডিব্রিজগুলো আছে বা ময়লাগুলো আছে, এগুলো সব গিয়ে পড়ে পড়ে বুড়িগঙ্গা নদীর পানিটা একদম পয়জন হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই প্রায় প্রত্যেকেই কম বেশি দেখেছেন বুড়িগঙ্গা নদী, পানিটা একদম কালো হয়ে গিয়েছে। এবং আমি একজন এই ব্যাপারে এক্সপার্টিস আছে, বেশ কিছুদিন আগে কথা বলছিলাম, তা আমি তখন ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। পাশ দিয়ে গেলে খুব ভালো স্মেলও হয় না বুড়িগঙ্গা নদীর পানি থেকে। তো ভদ্রলোক তখন আমাকে বললেন যে অ্যাটলিস্ট টেকনোলজি আছে, কিন্তু অ্যাটলিস্ট 2 মিটার করে নদীর রিভার বেডের মাটি 2 মিটার করে সরিয়ে ফেলতে হবে। 2 মিটার মানে প্রায় 6 ফিট। ইট ইজ পসিবল, ভেরি কস্টলি, বাট ইট ইজ পসিবল। এটি করা সম্ভব। অর্থাৎ আমি এখানে মূল যেটা কথা বলতে চাইছি, পানিটা পলিউট হয়ে গেছে, এক নম্বর এটা। দ্বিতীয়ত, শীতলক্ষ্যা নদী, শীতলক্ষ্যা নদী থেকে মোটামুটিভাবে ঢাকা শহরের অর্ধেকের মতন পানি আসছে। এই শীতলক্ষ্যা নদীর পানি অর্ধেকের মতন পানি নষ্ট, অর্ধেকের মতন আমরা ব্যবহার করতে পারছি। যেহেতু অর্ধেক ব্যবহার করতে পারছি, সেই জন্য এখন মেঘনা থেকে পানি টেনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু মেঘনার দুপাশে আপনারা যদি খেয়াল করে দেখেন, মেঘনা নদীর দুপাশেও বহুত মিল ইন্ডাস্ট্রি হচ্ছে এবং বাসা বাড়ির বিভিন্ন সুয়েজ লাইন, যারা ওখানে বসবাস করছে, গিয়ে নদীতে পড়ছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি হয়তো বা 15 থেকে 20 বছর এর মধ্যে যদি আমরা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করি, তাহলে 15 থেকে 20 বছর পরে ঢাকা শহরে মানুষ পানি খেতে বোধহয় পারবে না। ব্যবহার তো বাদই দিলাম, পানি খাওয়া মুশকিল হয়ে যাবে। ট্যাপের থেকে নিয়ে পানি খাওয়া, ফুটিয়ে বলেন যে পানি পাওয়া যাবে না হয়তো। ঢাকা শহরে প্রতিদিন অন এন এভারেজ প্রায় 3 কোটি লিটারের মতন পানির প্রয়োজন হয়। তাহলে চিন্তা করেন, পাশের নদীটা নষ্ট হয়ে গিয়েছে, পরের নদীটা মোটামুটি নষ্ট হচ্ছে, তারপরের নদীটা এখনো ঠিকঠাক আছে কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ট্রাফিক জ্যামের কথা বলেছেন, স্বাভাবিকভাবেই অনেক দিন পর দেশে এসেছি, কিন্তু দূর থেকে শুনেছিলাম অনেক কিছু, কিন্তু আসার পরে দেখলাম যে ভিন্ন কিছু। আপনারা এই দেশে ছিলেন, কি হয়েছে না হয়েছে আমি সেই তর্ক বিতর্ক গল্প যেতে চাই না। নর্মালি আমাদের দেশের রাজনীতিতে সাধারণত রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দাঁড়ালে আমাদের যে অপোনেন্ট, সাধারণত তাদের সম্পর্কেই কথা হয়। সম্পর্কে তো কথা হয় না, তাদের বিরুদ্ধেই কথা বলা হয় সাধারণত। দিস ইজ দি রেগুলার প্র্যাকটিস বা নর্মাল প্র্যাকটিস। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা বোধহয় অনেক দিন হয়েছে, 50 বছরের উপরে বোধহয় এই প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন যদি একটু প্র্যাকটিসটা বদলাই, এই প্র্যাকটিসটা বদলানোর অর্থ এই যে আমি অন্তত পানি বা নদী নিয়ে যে কথা বললাম, আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়গুলোতে যদি নিয়ে আমরা কথা বলি, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। পানির সমস্যার সমাধান এই মুহূর্তে ঢাকা শহরে আমরা যদি এই জায়গায় গভীর একটা নলকূপ বসাই বা পানির জন্য আমরা ড্রিল করি এখানে, তাহলে দেখা যাবে আমার ধারণা এখানে অন্তত 600 ফিট, 500 থেকে 600 ফিট মিনিমাম আপনাকে ডেপথে যেতে হবে, না হলে পানি আপনি পাবেন না। অর্থাৎ আমরা সেটি সেচের জন্যই হোক গ্রাম অঞ্চলে, সেটি ঢাকা শহরে আমরা নিজেদের ব্যবহারের পানির জন্যই হোক না কেন, আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এমনভাবে আমরা ব্যবহার করছি যে পানির লেয়ার প্রতিদিন নিচে নেমে যাচ্ছে। বোধহয় এক মাসখানেক আগের ঘটনা হবে, ঢাকা শহরে কন্টিনিউ পরপর কয়েকদিন ভূমিকম্প হয়েছে। এখানে যারা আপনারা আজকে উপস্থিত আছেন, মোটামুটি সবাই আপনারা বিষয়টি নিশ্চয়ই, সেই কম্পনটা আপনারা অনুভব করেছেন যখন ভূমিকম্প হয়েছে, প্রায় প্রত্যেকে নিশ্চয়ই আপনারা। এই ভূমিকম্প হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে নিচ থেকে পানিটা খালি হয়ে যাচ্ছে, ভ্যাকিউম হয়ে যাচ্ছে, কাজেই এটা আরো ভয়াবহ রূপ ধারণ করছে। এছাড়া আরেকটি সিরিয়াস প্রবলেম ইদানিং দেখা যায় না, বাট গ্রাম অঞ্চলের দিকে গেলে বা ঢাকা শহরের বাইরে গেলে, ঢাকা শহরে এই সমস্যাটা আছে, আর্সেনিকের একটি সমস্যা আছে। কাজেই এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, পানি নিয়ে যেহেতু কথা বলছি, লেকের পানি নিয়ে এসছে কথা, বা পানি নিয়ে যেহেতু কথা বলছি, এই জন্যই আমি একটু লম্বা করছি বিষয়টা। অর্থাৎ এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল, এটাকে যদি আমরা রিচার্জ করা আজকে থেকেও শুরু করি, অন্তত মিনিমাম নেক্সট 20 বছর লাগবে এটাকে মোটামুটি একটা সিচুয়েশনে আনতে আবার আগের মতন। এখন এটা আমরা কি করে করব? এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে আমি যেদিন ঢাকা শহরে ফিরে এসেছি, বাংলাদেশে, আমার এই প্রিয় বাংলাদেশে গত 25 তারিখে যখন ফিরে এসেছি, আমরা যেই মিটিংটাতে আমি বক্তব্য রেখেছিলাম, কেউ বলেন 300 ফিট,
এটার নামকরণ করা হয়েছে খুব সম্ভবত 36শে জুলাই এভিনিউ হিসেবে নাম করা হয়েছে। সেই জায়গায় যে মঞ্চটিতে আমি বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যে আমি মার্টিন লুথার আজকে থেকে প্রায় 62 বছর আগে বলেছিল তার একটি অনুষ্ঠানে যে আই হ্যাভ এ ড্রিম, সেটারই ইকো করে আমি বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান। জি, এই কথাটা আমি বলেছিলাম। 17 বছর, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশ থেকে বাইরে থাকতে হয়েছে। আমি যেই দেশে ছিলাম, ইউকেতে আমি ছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন কম বেশি অনেকেই আপনারা গিয়েছেন ইউকেতে, এবং নিশ্চয়ই যখন আপনারা ইউকেতে গিয়েছেন, দেখেছেন, রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, গাড়ি দিয়ে যখন গিয়েছেন, ট্রেনে করে যখন গিয়েছেন, এয়ারপোর্টে যখন নেমেছেন, আপনার নিজের অজান্তেই আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশটা কেন আমরা এরকম করতে পারি না। এই কথাটা কিন্তু আপনাদের সবার মনে আছে। কথাটি আপনি মনে করেছেন, অথবা নিজের অজান্তেই আপনার কাছে মনে হচ্ছে ইস, বাংলাদেশটা যদি এরকম হতো। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে কিছুটা হলেও আমরা ডিফারেন্স তৈরি করতে পারবো।